সবাইকে ওয়েলকাম করছি আজকের এপিসোডে। ওয়েলকাম টু দ্য ভূত স্টুডিও। আজকে বেশ কিছু অ্যামেজিং ঘটনা কালেক্ট করে নিয়ে এসেছি আপনাদের জন্য, যারা আপনারা হরর স্টোরি খুব বেশি পছন্দ করেন, এনজয় করেন আমার মতো। আশা করছি আজকের এপিসোডটা শোনার পরে আপনাদের অনেক বেশি ভয় হবে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের এপিসোডটি এনজয় করা যাক। জি। আমার এটা নিজের জীবনের ঘটনা না, এটা আমি আমার ফার্স্ট কাজিনের কাছ থেকে শুনেছি, কিন্তু এটা একটি সত্যি ঘটনা। ওকে। এই ঘটনাটি আসলে বরিশালে। তো যেহেতু এটা আমাদের ক্লোজ রিলেটিভসদের মধ্যেই, তাই আমি আসলে ওনাদের নাম এখানে বলছি না, দরকার নাই একদমই। তো জিনিসটা হয়েছিল যে বরিশাল শহর থেকে 11 কিলোমিটার দূরে একটি জায়গা আছে, ওখানে একটা দিঘি আছে। দিঘিটার নাম দুর্গাসাগর, অনেকেই হয়তো বা চিনে থাকবেন। তো ওই দিঘিটার কিন্তু একটা ইতিহাস আছে, মেবি আপনারা জানতে পারেন। সেটা হচ্ছে যে ওখানে যখন একজন রাজা ছিলেন, তো উনি ওনার রানীকে বলেছিলেন যে তুমি দেখি কতটুকুন হাঁটতে পারো, তুমি যত দূর পর্যন্ত হেঁটে ঘুরে আসতে পারবা, আমি তত বড় একটা পুকুর বানাবো, এবং এই পুকুরটা খুবই সৌভাগ্য নিয়ে আসবে মানুষের জন্য। এবং ওখান থেকে যেটা স্টার্ট হয়েছিল যে মানে ওই পুকুরটা থেকে অনেক মানুষ যদি কিছু চাইতো, তার মনের আশা পূর্ণ হয়ে যেত। এবং ওখানে ওরা যেটা উইশ করতো, ধরেন যে যদি কিছু, অনেক গরিব মানুষ আছে তাদের কাপড় থাকতো না, বা ক্রোকারিজ, আপনিও বলেছিলেন যে ক্রোকারিজ ভেসে উঠতো, কিন্তু এখানে এই জায়গাটা হ্যাঁ, এবং এটা কিন্তু মানে এখানে একটা কন্ডিশন ছিল যে ওগুলো আপনাকে আবার ফেরত দিতে হবে, ইউজের পর ফেরত দিতে হবে। তো এরকম একজন লোক পরবর্তীতে আর ফেরত দেয়নি দেখে মানে ওইখান থেকে জিনিসটা ভেসে ওঠাটা কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু এখনো কিন্তু ওই জায়গাটা খুবই পপুলার। তো যাই হোক, আমার ঘটনাটা যাদেরকে নিয়ে, ওইটা একটা বিয়ের ঘটনা থেকে স্টার্ট হয়েছে। সেটা হচ্ছে যে বরিশাল শহরে বিয়ের পর মানে বর বউ নিয়ে ওই জায়গাটা থেকে যখন ক্রস করছিল, তখন ফটোশুটের জন্য এখানে একটু থামে। এবং আপনাকে বলে রাখি যে ওখানে কিন্তু মানে যেহেতু অনেক আগের এই জায়গাটা, তো সেখানে অনেক বট গাছ আছে, অনেক অন্যান্য পুরনো গাছপালা আছে, এবং ওগুলো থেকে আপনি দেখতে পাবেন যে ওই শিকড়গুলো ঝুলে থাকে না, অনেক সময় বোঝা যায়। অনেক পুরনো বোঝা যায় দেখেই। তো ওখান থেকে মানে মফস্বল এরিয়া, তো ওখানে সবাই নেমে ফটোশুট করেছে, তারপর আবার বউ নিয়ে রওনা হয়েছে। তখন সময়টা ছিল আসলে বিকেলের দিকে, প্রায় সন্ধ্যা হবে, তার মানে কিছুক্ষণের মধ্যে। এক্স্যাক্টলি। তো ওনারা কাছাকাছি একটি শহরে যাচ্ছিলেন, উপজেলা। তো ওখানে যাওয়ার পর তো নতুন বউ আসলে যেটা হয় আর কি, যে সবাই খুব আগ্রহ নিয়ে দেখতে আসে, বাসা ভর্তি মানুষজন থাকে। তো এইভাবে রাতটা কেটে যায়। তো সকালবেলা যখন মানে হাজবেন্ড ঘুম থেকে উঠে দেখে যে বউ নাই, তো এটা স্বাভাবিক জিনিস, বাইরে যেতেই পারে। তো উনি এখন না মানে আশেপাশের রুমে যাচ্ছিলেন, এবং গ্রামের বাড়িগুলো যেরকম হয় যে আপনার ঘরগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে, মাঝখানে উঠান থাকে মাঝখানে। তো উনি এই রুম করে করে মানে ওনার ওয়াইফকে খুঁজছিলেন। তো ওনার বড় ভাবি ওনাকে জিজ্ঞেস করলেন যে তোমার বউ কোথায়? তখন উনি বললেন যে আমি তো বলতে পারি না, কারণ আমিও তো আসলে দেখি নাই ঘুম থেকে উঠে। তো ওই থেকে খোঁজ বউকে আসলে কেউ খুঁজে পাচ্ছে না। তারপর অনেকক্ষণ পর সবাই খেয়াল করলো যে ওনাদের রুমের পাশে যে ওয়াশরুমটা আছে ওটা বন্ধ। তো ওখানে ধাক্কা দিয়ে আগে জিজ্ঞেস করলো, শিওর হতে চাইলো যে উনি ওখানে আছেন কিনা। তো ভিতর থেকে কেউ সাড়া দিচ্ছে না, কিন্তু দরজাটা বন্ধ। তখন হাজবেন্ড যেটা করলেন ওনার, উনি একটা মই নিয়ে এসে ভেন্টিলেটর দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করলেন যে ওখানে ওনার ওয়াইফ আছে কিনা। তো দেখতে পেলেন যে ওনার ওয়াইফ মাথা নিচু করে বসে আছে, এবং মাথা থেকে চুল টেনে টেনে ছিটছেন। এবং এগুলি সবই আসলে সত্যি ঘটনা, মানে আমার কাজিন যেভাবে আমাকে বলেছে ওইটাই আমি বলছি। তারপর ওনাকে যখন ডাকলেন উনি তাকাচ্ছেন না। তারপর সবাই মিলে ঠিক করলো যে এখন দরজাটা তাহলে ভেঙে ফেলতে হবে। সবাই দরজাটা ভেঙে ফেলার পর ওনার হাজবেন্ডই প্রথমে গেলেন ভিতরে, যে তুমি উঠে আসো, তুমি কি হয়েছে তোমার বলো। তো উনি যে স্বাভাবিক জিনিস, বাইরে যেতেই পারে। তো উনি এখন না মানে
আশেপাশে রুমে যাচ্ছিলেন এবং গ্রামের বাড়িগুলো যেরকম হয় যে আপনার ঘরগুলো একটু ফাঁকা 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 থাকে, ফাঁকা, মাঝখানে ঝুলে ঝুলে থাকে হ্যাঁ একটু, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। উঠান থাকে হুম। মাঝখানে। তো উনি এই রুম করে করে মানে ওনার ওয়াইফকে খুঁজছিলেন। তো ওনার বড় ভাবি ওনাকে জিজ্ঞেস করলেন যে, "এই তোমার বউ কোথায়?" তখন উনি বললেন যে, "আমি তো বলতে পারি না, কারণ আমিও তো আসলে দেখি নাই ঘুম থেকে উঠে।" তো ওই থেকে খোঁজ বউকে আসলে কেউ খুঁজে পাচ্ছে না। তারপর অনেকক্ষণ পর সবাই খেয়াল করলো যে ওনাদের রুমের পাশে যে ওয়াশরুমটা আছে ওটা বন্ধ। তো ওখানে ধাক্কা দিয়ে আগে জিজ্ঞেস করলো, শিওর হতে চাইলো যে উনি ওখানে আছেন কিনা। হুম। তো ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছে না, কিন্তু দরজাটা বন্ধ। তখন হাজবেন্ড যেটা করলেন ওনার, উনি একটা মই নিয়ে এসে ভেন্টিলেটর দিয়ে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলেন যে আচ্ছা। ওখানে ওনার ওয়াইফ আছে আছে কিনা। কিনা। হ্যাঁ, হুম। তো দেখতে পেলেন যে ওনার ওয়াইফ মাথা নিচু করে বসে আছে এবং মাথা থেকে চুল টেনে টেনে ছিঁড়ছেন। হুম। হুম, এবং এগুলি সবই আসলে সত্যি ঘটনা, মানে আমার কাজিন যেভাবে আমাকে বলেছে ওইটাই আমি বলছি। তারপর ওনাকে যখন ডাকলেন উনি তাকাচ্ছেন না। তারপর সবাই মিলে ঠিক করলো যে এখন দরজাটা তাহলে ভেঙে ফেলতে হবে। হুম। ভেঙে ফেলতে হবে। সবাই দরজাটা ভেঙে ফেলার পর ওনার হাজবেন্ডই প্রথমে গেলেন ভিতরে যে, "তুমি উঠে আসো, তুমি কি হয়েছে তোমার বলো।" হুম। তো উনি যেভাবে তাকালেন এবং উনি উঠে দাঁড়িয়ে ওনার হাজবেন্ডকে অনেক জোরে আঘাত করলেন, যার কারণে ওনার হাজবেন্ড উল্টে পড়ে যায় এখানে। একদম নতুন বউ, মানে হ্যাঁ, জিনিসটা মানে ভয়ঙ্কর মুখে কাদা মাটি লাগানো এবং চোখ দুটো রক্তের মতন জ্বলছিল। হুম। মানে এবং অনেক লম্বা কিছু একটা তার দিকে মানে বিষ দৃষ্টিতে তাকানো যেটা বলে সেভাবে তাকিয়েছিল। তো বাসার মধ্যে ঢুকে উনি সাথে সাথে বেহুশ হয়ে যায় বিছানায় পড়ে। হ্যাঁ, তো ওই যিনি হুজুর ওনাকে আগে দিয়েছিলেন, আল্লাহর কালাম লিখে দিয়েছিলেন সাথে রাখার জন্য, তো উনি যেটা বললেন কি যে এ খুবই শক্ত জিনিস, মানে সহজে তার উপর থেকে দৃষ্টি সরছে না, তাকে তো ভালো থাকতে হবে। হ্যাঁ, কারণ নাহলে তার মধ্যে যখন ভর করবে কেউ আটকাতে পারবে না। তখন হুজুর যেটা করলেন সেটা হচ্ছে যে আল্লাহর কালামটা লিখে উনি একটা পানিতে ভেজালেন। তাতে হলো কি যে কলমটার কালিগুলো ধুয়ে ওখানে চলে গেল এবং ওই পানিটা আসলে ওনার শরীরে ইনজেক্ট করানো হয়। আমি খাওয়ানো শুনেছি, আমি এটা প্রথম শুনলাম যে শরীরে ইনজেক্ট করা হয়। ইনজেক্ট করানো হয় এবং তারপরে কি ফল হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। ওনার একটা বড় মেয়েও আছে। মানে এটা আমার নাম সাজিদ। জি। সাজিদ, আমি গ্রামীণ ফোনে আছি। ওকে। আচ্ছা, আমার ঘটনাটা আমার নিজের লাইফেই ঘটা। হুম। আমার পার্সোনাল কাজে আমাকে সিঙ্গাপুর যেতে হয় প্রায়। তো এই ঘটনাটা হচ্ছে আমার লাস্ট টাইম সিঙ্গাপুর ভিজিটের সময়। তো আমরা সিঙ্গাপুরে স্বাভাবিকভাবে লিটল ইন্ডিয়াতে উঠি। তো ওইখানে আমরা যেই হোটেলে উঠি তার আশপাশেই রেস্টুরেন্ট খোলা থাকে এবং আমরা মানে সিঙ্গাপুরে স্বাভাবিকভাবে দিন রাত সবসময়ই রেস্টুরেন্ট খোলা থাকে। তো একদিনকার ঘটনা হয়েছে যে আমরা এরকম বিকালের দিকে ওখানে একটা বড় শপিং মল আছে, শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিলাম। সেখানে একটা হুইল চেয়ারে বসা একজন ভিক্ষুক টাইপেরই ছিলেন। ওখানে কেউ ডাইরেক্টলি বাংলাদেশের মতো ভিক্ষা চায় না, কোনো গান বাজনা বাজায় বা কিছু একটা করে আর সামনে ব্যাগ রাখা থাকে, মানুষ ওখানে টাকা ফেলে যায়, $1-2 বা কয়েন ফেলে যেতে থাকে। তো উনি ওরকমই কিছু একটা করছিলেন। তো আমার হাতে পকেটে কিছু খুচরা ছিল, আমি ওখানে দিলাম। তো উনি ভদ্রলোক আমাকে মানে উনি ইন্ডিয়ান ছিলেন। আমাকে জিজ্ঞেস করছেন যে আর ইউ ফ্রম ইন্ডিয়া? তো আমি বললাম যে না, আই এম ফ্রম বাংলাদেশ। তো উনি বলছে, ও ইউ আর বাংলা ম্যান, থ্যাংক ইউ সো মাচ, এরকম। তো দ্যাট ওয়াজ ইট। তো আমার আবার ইনসিডেন্টালি ওই যেই জায়গায় আমরা ছিলাম ওখানে একটা মুসলিম শপ ছিল আর ঠিক অপোজিটে বিল্ডিং এর আরেকটা থাই দোকান ছিল। তা আমার আবার ওই দিন খুব থাই একটা পার্টিকুলার স্যুপ খেতে ইচ্ছা করছিল, কিন্তু সাবরিনা অ্যালাউ করছিল না, আমি খেতে পারিনি। তো আমার প্ল্যান ছিল যে আমি রাত্রেবেলা যখন সাবরিনা ঘুমাবে আমি লুকিয়ে যাব, গিয়ে খেয়ে আসবো। তো এই জন্য ওকেও বলি নাই, ও ঘুমিয়ে গেছে, আমি রাত্রেবেলা চুপচাপ টেলিভিশন দেখছি। ধরেন 3টা-4টার দিকে আমি আরামসে হোটেল থেকে বেরিয়ে যে 2টা কি কার্ড থাকে একটা নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট খোলা আছে, সব লোকজন আছে পাবলিকটা। তো আমি ওই রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার দিয়ে স্যুপ অর্ডার দিয়ে বসে গেলাম। ইন্টারেস্টিংলি আমি দেখলাম ঠিক রাস্তার অপোজিটেই হচ্ছে ওই মলটা, যেটা বন্ধ হয়ে গেছে, এবং ওইখানে ওই ভদ্রলোক বসে আছেন এবং আমাদেরকে তাকে মিটমিট করে হাসছেন।
আমার খুবই অদ্ভুত লাগলো যে এত রাতেও এই লোকটা ভিক্ষা করছে। তা আমি তখন চিন্তা করলাম যে বাপরে, এখানে দেখি দোকানও খোলা থাকে রাত দিন, ভিক্ষুকও থাকে রাত দিন, এরাও তো দেখি ঘুমায় না। তো আমি আমার যে ওয়েটার আসলো তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই লোক এখনো ভিক্ষা করে? তো ওয়েটার আমার দিকে এমন ভাবে তাকালো যে আমি পাগল। তারপর আমি পাশের আরেক ভদ্রলোককেও জিজ্ঞেস করলাম যে আচ্ছা ওই লোকটা বসে আছে, এত রাতে বসে আছে, সেও আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যে না আমি একটা পাগল, কি বলতেছি কোনো ঠিক ঠিকানা নেই। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম আমি আসলে ওই লোকটাকে আমি একাই দেখতে পাচ্ছি, আর কেউ আসলে দেখতে পাচ্ছে না। তো আমি আর খুব একটা কথা বাড়ালাম না, ভয়ে আমার মোটামুটি হাত পা ঠান্ডা হয়ে গেল, স্যুপ আর খাওয়া হলো না। তো আমি চিন্তা করলাম যে না, এখান থেকে বাসায় যাই, একে তো বউকে রেখে আসছি হোটেলে, এখন বিদেশ বিভুয়ে এভাবে একা একা কি বিপদে পড়বো। তা আমি ওই হোটেল থেকে অনেকখানি করিডোর হেঁটে আমার হোটেলের সামনে যেতে হবে এবং ওখান থেকে রাস্তা ক্রস করতে হবে। তো আমি হাঁটা শুরু করলাম। আমি দেখলাম রাস্তার অপোজিটে, রাস্তাটা বেশ চিকন, সিঙ্গাপুর রাস্তা কিন্তু খুব বেশি বড় হয় না, অপোজিটে ওই লোকও হুইল চেয়ার ঠেলে ঠেলে আগানো শুরু করলো। আমি এবার বেশ ভালোই ভয় পেলাম। আমি ওই মুসলিম যে শপটা, ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দেখলাম সেও রাস্তার অপোজিটে আছে। এখন জায়গাটা একটা ক্রস রোড, চার রাস্তার একটা জায়গা। আমি ঠিক আমার রাস্তাটা ক্রস করে হোটেলে যাব, এখন ওই ভদ্রলোক যদি ওর রাস্তা ক্রস করে, আমরা মোটামুটি একই জায়গায় আছি। কিন্তু আমি মানে ভয়ে ভয়ে, এখন গাড়ি ঘোড়াও চলছে, লোকজনও আছে, কিন্তু কেউ কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। তা আমি ভয়ে ভয়ে রাস্তাটা ক্রস করলাম, দেখলাম ওই লোক আর ক্রস করলো না, ও ওখানে বসে বসে হাসতে থাকলো। আমি মোটামুটি দৌড়ায় গিয়ে হোটেলে ঢুকলাম। হোটেলের লবির লোকটাকে দেখে একটু জানে পানি আসলো এবং তাড়াতাড়ি লিফটে উঠে গিয়ে ঘরে চলে গেল। এবং ঘরে আমার মনে হতে লাগলো যে আমার করিডোরের বাইরে ওই লোকটা হুইল চেয়ার ঠেলে ঠেলে আসছে, দরজা খুললেই দেখতে পাবো। ভয়ে আপনি সবসময় ফিল করছিলেন? মানে ওই ভয় আমি এক্সপ্লেন করতে পারবো না, সেই রকম ভয় লাগছে। সাবরিনা ঘুমাচ্ছে, আমি ডাকি নাই, আমি মানে মোটামুটি ঘেমে গেছি পুরোপুরি, এরকম অবস্থা। তা আমি সকাল পর্যন্ত আসলে ঠিক মতো ঘুমাতেই পারিনি, ঘুম তো আসেই নাই, মানে আমি বসে বসে ঘড়ি দেখছি, এরকম একটা অবস্থা। সকালবেলায়ও বেরোতে ভয় লাগছে। এখন যখন হাউসকিপিং এসে ধাক্কাধাক্কি করছে যে হ্যাঁ, তখন আমি সাহস করে দরজা খুললাম এবং বেরোলাম। এবং ওই দিন আমরা ধরুন কিছু ছোটখাটো শপিং থাকে মোস্তফার পাশে জায়গাটা, তো ওখানে ওই যেই মার্কেটটায় রাত্রিবেলায় ভদ্রলোক বসেছিল, মানে যাকে দেখেছি বা দিনের বেলায় বসেছিল, ওই মার্কেটে একটা স্টারবাক্স আছে। তো ওইখানে স্টারবাক্সে আমি বসছি, সাবরিনা বাজার করে, ও বললো যে আমি ব্যাগগুলো রেখে আসি, দেন আমরা কোথাও যাবো। তো আমি ওখানে যখন বসে আছি, বেশ সময় লাগছে ওর আসতে। তো আমি ওখানে মার্কেটের যে দারোয়ান আছে তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এখানে একজন ভদ্রলোক ছিল প্রতিদিন ভিক্ষা করে, ও গেল কোথায়? বলতো ও আচ্ছা, তুমি ওই ভদ্রলোকের কথা বলছো, ইন্ডিয়ান? হ্যাঁ, সে তো গতকাল মারা গেছে। আমি মোটামুটি কিছু, তার মানে আপনি এতক্ষণ, মানে আপনি যখন তাকে টাকা দিয়েছিলেন, হ্যাঁ তখন সে বেঁচে ছিল, জীবিতই ছিল, কিন্তু ওই দিনই সে মারা গেছে। এবং মারা যাওয়ার পরে তিনি আবার পরবর্তীতে আসেন। পরবর্তী মানে রাত্রেবেলায় আপনি দেখেছেন? আচ্ছা, এটা নয় হ্যালুসিনেশন হলো, আমি ধরলাম। আমি নিজেও তাই ধরেছি। আমি ইনফ্যাক্ট যখন স্যুপ খাচ্ছিলাম তখন চিন্তা করলাম যে আমি কি এখানে কোনো মাশরুম আছে নাকি। আমি অ্যাজ লজিক্যাল, যতখানি লজিক্যাল পসিবল চিন্তা করেছি, কিন্তু এক্সপ্লেনেশন পাইনি। রাসেল ভাই, ঘটনাটা ঘটেছে দিনাজপুর শেতাবগঞ্জে। ঘটনাটা শেতাবগঞ্জে, এটা এক রাতে ঘটে যাওয়া ঘটনা। এটা আমার বড় বোনকে ঘিরে, যদিও বড় বোনকে ঘিরে, বাট ভিকটিম আমরা সবাই, মানে আমার হোল ফ্যামিলি। তো এটা আমার বিয়ের ডিসেম্বর 2012, 16 ডিসেম্বরের ঘটনা। আমরা সবাই মিলে শর্ট ট্যুরে যাই, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ডের ফ্রেন্ড সবাই জয়েন করেছিল। তো আমরা বেসিক্যালি মানে যাওয়ার মানে গেছি ওখানে। তো থার্ড ডে, 3 দিনে যত সমস্যা শুরু হয়, তো আমরা আমার চাচা শ্বশুরের বাসায়, হ্যাঁ আমরা চাচা শ্বশুরের বাসায় দাওয়াত খাওয়ার পর আমরা প্ল্যান করলাম যে আমরা অটো রাইস মিল যাব দেখতে। অটো রাইস মিল যাওয়ার মানে রওনা হওয়ার পর প্রায় সন্ধ্যা হয়ে গেল, কজ ওটা মানে ডিসেম্বর ছিল, তো শীতের সময় ছিল। তো আমরা যাওয়ার পর প্ল্যান করলাম চিমনিতে উঠবো, চিমনিতে উঠবো। তো চাচা সাবধান করে বললেন যে চিমনিতে উঠতেছে ভালো কথা, বাট তাড়াতাড়ি নেমে যাও, বেশিক্ষণ থেকো না, আজানের আগে পারলে নেমে যাও। তো আমরা উঠার পর মানে এতই ব্যস্ত হয়ে গেলাম ছবি তোলার জন্য যে কোনো কিছুই মনে হলো না। তো হঠাৎ আমার হাজবেন্ড মানে বললো যে আজান দিতেছে, আজানের মিডল একদম মধ্যেখানে। তো বলতেছে চাচা তো বলছিল নেমে যেতে, তোমরা নামতেছো না কেন? তো একে একে আমরা নামছি, সবাই নামলাম। নেমে খেয়াল করলাম যে আমার আপু নামেনি। তো আমার আপুর সাথে আমার হাজবেন্ডের খুব ভালো সম্পর্ক, ওরা খুবই ভালো ফ্রেন্ড। তো
আমার জাস্ট মিশু বলতেছে চিমনির উপর তাকালো যে আপু ওখানে আছে কিনা। তো জাস্ট হ্যাঁ অ্যাজ ইউজুয়াল আপু ওদিকেই আছে এবং একটা দৃষ্টির দিকে তাকায় আছে, আউট ভিউর দিকে তাকায় আছে। আচ্ছা ভালো কথা। তো আমার আপু মানে মিশু এক দৌড়ে চলে গেছে, টাইম ওয়েস্ট না করে মিশু এক দৌড়ে উপরে চলে যায়, আপুকে মানে নক করলো যে তুমি নামো নেই কেন, আমরা সবাই নেমে গেছি তুমি নামো নেই কেন। তো বলে তোমরা কখন নামলা, আমি জানি না। তো ও নামতে চাইনি, বলে আরো কিছুক্ষণ থাকি। তো আমার হাজবেন্ড বলতেছে না চলো, এক প্রকার জোর করে নামায়। আপনারা চলে এসেছেন হ্যাঁ, ওখানে, মানে হ্যাঁ। এক প্রকার জোর করে নিয়ে তো এসেছেন তাকে। আমরা তখনও বুঝি নেই যে রাতে কি ওয়েট করতেছিল আমাদের জন্য ভাইয়া। তো অ্যাজ ইউজুয়াল আমরা পার্টি টাটি করে খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেছি। ওর হাজবেন্ডকে নিয়ে ওর মেয়েকে নিয়ে ওর রুমে চলে গেছে। আমরা এক রুমে প্রায় 10-12 জনের মতো আমরা গল্প করতেছি। তো ঠিক 1:30 AM হবে এরকম সামথিং। তো আমাদের গ্রামের মানে আমাদের যে বাড়িটা ওখানে ওটার ফ্রন্ট গেটটায়, ওটার ফ্রন্টে যে গেটটা ওটা পুরো লোহার। তো এমন জোরে যে একটা জাস্ট আওয়াজ হলো, গুম করে একটা আওয়াজ হলো, জাস্ট গুম। মানে এটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব না হয়তো, মানে এমন মানে গুম করে আওয়াজ হলো যে আমাদের উপরে টিনের ছাদ ছিল এবং গ্রিল ছিল, পুরো শেক করে গেছে, পুরো শেক, মানে জাস্ট শেক। তো আমরা ভয় পেয়ে গেছি, আমরা কথা বলা স্টপ করে সবাই শুনতেছি। জাস্ট ওইটা রেশ কাটতে না কাটতেই পিছনের দরজায় জাস্ট একটা গুম করে শব্দ, কিন্তু খুব স্লোলি। তো আমার হাজবেন্ডের কাজিন ছিল, ও ব্যাপারটাকে হালকা করার জন্য যে বলছে গ্রামের বাড়ি হয়তো না ডাব অথবা অনেক কিছু করতে পারে। যাই হোক, এটা ব্যাপারটা পুরোপুরি ইগনোর করলাম আমরা। তো রাত ঠিক কটা বাজে আমি বলতে পারবো না, জাস্ট আমাদের গেটে নক, যে ঘরে বসে আমরা গল্প করতেছি, আমার গেটে নক, 2টা নক। তো আমার আপুর গলার ভয়েস, গেট খোল। তো আমার আপুর গলার ভয়েস শুনে যে আমি এতটাই শকড হলাম যে আমার আপু অনেক ভীতু প্রকৃতির। লাইক ও যে আসবে কাউকে ইনফর্ম না করে, হয়তো আমাকে ফোন দিবে যে মিশুকে পাঠাও, অথবা ও কাউকে নিয়ে আসবে, ও একা আসবে না, কারণ করিডোর দিয়ে গ্রামের বাড়ি ও একা জীবনও আসবে না। তো ওকে গেট খুলে আমরা অবাক হয়ে গেছি। তো ও জাস্ট যখন ভিতরে ঢুকে বললো, জাস্ট রাগ করে বললো, তোমরা এতক্ষণ গল্প করতেছো, তোমরা ঘুমাবা না, কালকে আমরা ঢাকায় যাব। ও এটা বলে ও নিজেই গল্প করে মানে আমাদের সাথে জয়েন করলো। তো ভাইয়া ছিল, মিশুর ফ্রেন্ড ছিল মুকুল ভাইয়া। তো ও জাস্ট বলতেছে আমার আপুকে যে তুমি আসছো, তোমার কি মাথা খারাপ, মেয়েটাকে এত রাতে রেখে আসছো বারান্দায়, তুমি মেয়েটাকে নিয়ে আসতেছো না, আশফিন, আমার ভাগ্নির নাম আশফিন, তো নিয়ে আসো, ওকে বাইরে কেন রেখে আসছো। তো আপু জাস্ট অবাক হয়ে ভাইয়াকে বললো, মুকুল ভাইয়াকে বললো যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, আমার মেয়ে তো কখন ঘুমায় গেছে, আমি আমার মেয়েকে আনি নেই। তো আমরা জাস্ট ওনাকে নিয়ে ফান শুরু করলাম যে ভাইয়া কি দেখো কি না দেখো। তো ভাইয়া যে এক প্রকার মানে নিশ্চিত হওয়ার জন্য উনি নিজেই গেছে বারান্দায় যে আশফিন ছিল কিনা। তো উনি যেয়ে দেখেন না, আশফিন নেই। তো জাস্ট একটু মানে অবাক হয়ে তো আমরা আবার ফান শুরু করে গল্প করা স্টার্ট করলাম। তো আমরা একটা টপিক নিয়ে আড্ডা দিচ্ছিলাম, উত্তরা রোড নিয়ে আড্ডা দিচ্ছিলাম। তো যে আড্ডা দিচ্ছিল উনি হচ্ছে কথা বলছিল, উনি মুকুল ভাইয়া কথা বলছিল। বাট আমার হাজবেন্ড খেয়াল করলো আমার আপু জনি ভাইয়ের দিকে তাকায় হাসতেছে। মূলত আমরা মানে যে কথা বলে তার দিকে তাকায় থাকে, ও তাকায় আছে জনি ভাইয়ার দিকে। তো ব্যাপারটা একটু আমার হাজবেন্ড বললো যে দেখো তোমার কথা বলতেছে সিরিয়াস টপিক স্যার, তোমার মানে নীলা হাসতেছে। তো এটা সবাই খেয়াল করলো একে একে। তো সবাই কথা চুপ করে মানে কথা বলা বন্ধ করে ওর দিকে নোটিস করলো যে কি ব্যাপার, ও এরকম করতেছে কেন। তো ও দেখি চোখ বড় বড় করে জনি ভাইয়ের দিকে তাকিয়ে হাসতেছে। বাট ওর হাসির মধ্যে একটা পেইন ছিল, মনে হয় কি খুব কষ্ট এরকম একটা মানে পেইন ফিল করতেছিল। তো ও জাস্ট ইনস্ট্যান্ট যখন আমরা মানে সবাই নোটিস করলাম, তখনই ও জাস্ট বুকে হাত দিয়ে দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলতেছে আমার পেইন হইতেছে, আই কান্ট ব্রিথ, আমি শ্বাস নিতে পারতেছি না। ও বেন্ড হয়ে যাচ্ছিল, পুরোপুরি কুকড়ে যাচ্ছিল। তো এক হাতেও বুক ধরে আছে, এক হাতেও ঘাট ধরে আছে, মানে বেন্ড হয়ে যাচ্ছিল, যেভাবে বেন্ড হয়ে যাচ্ছিল। তো আমরা পুরা মানে গ্রাম এত রাতে ডাক্তার কোথায় পাবো, কোথায় যাবো আমরা কিছুই বুঝতে পারছিলাম না। তো আমার হাজবেন্ড বললো যে এনি হাউ ওকে তো নিতে হবে, কোনো কিছু তো করার নেই, কার্ডিয়াক মানে এরকম টাইপের কিছু একটা মনে হচ্ছে, নিতে হবে। তো কোনো কিছু করার নাই। তো ওরা যখনই প্রসেস নিচ্ছে যাবে, যে কোনো ওয়ে নেই আর, জাস্ট আমার আপু আরেকটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে জাস্ট সোফায় উপর বসে বললো, তার ভঙ্গিটা এরকম ছিল তার কিছুই হয়নি, তোমরা কোথায় যাচ্ছ এত রাতে, আমার একদম তখন নর্মাল, একদম নর্মাল, যে কোথায় যাচ্ছ এত রাতে, আমি তো নর্মাল, আমার কিছু হয়নি, তোমরা বসো, মানে একদম নর্মাল। তো আমার হাজবেন্ডের কাজিন ছিল, তো উনি বলতেছে যে
আচ্ছা মানে আঙ্কেল আন্টিদের ডাক দিই, আমার শ্বশুর, আমার আম্মু আব্বু সবাইকে ডাক দিই। ও আমার আপু ওর কাজিনকে অনেক রেসপেক্ট করে, আপনি করে বলেন জাস্ট আপনি কিছু বলে সঙ্গে বলতে পারেন কিন্তু, হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জাস্ট ওকে ডাক। হ্যাঁ, তো যখনই এটাই বললো ভাইয়া, যখনই ভাইয়া বললো তো জাস্ট আমার আপু ওকে ডাক দিল, তুমি এখানে আসো। আপু কিন্তু ওকে আপনি করে বলে, জাস্ট তুমি এখানে আসো। এখানে ওর সামনে আসছে, জাস্ট ওর কলারটা ধরে জাস্ট ও বললো যে কাউকে ডাক দিবি না, খবরদার তুই বস। মানে আপু ওকে বসায় দিয়ে আপু নিজে ফেইন্ট হয়ে গেল। আপু ফেইন্ট, তখন আপু মানে সেন্স নেই। তো ওর চিৎকার শুনে সবাই তো এসে পড়ছে, সবাই আব্বু আম্মু যত সবাই ছিল সবাই এসে পড়ছে। তো আমার শ্বশুর এসে ওকে এসে দেখেই বলে যে এটা কোনো হার্ট অ্যাটাক না, ওর কোনো পেইন হয়নি, ওর উপর কোনো খারাপ কিছু পদস্থ করছে। জাস্ট একটাই কথা বললো, এবং সাথে সাথে আমার শ্বশুর আমার চাচা শ্বশুরকে ডাকতে গেলেন। আমার চাচা শ্বশুর ছিলেন মসজিদের ইমাম। ও তো উনি যখন আসছেন তো আমার বোন এভাবে বসেছিল যে পিছে দেয়াল, মাথায় জাস্ট বাড়ি ছিল পিছে, এরকম আধো শোয়া আধো বসা ওরকম। তো আমার চাচা শ্বশুর জাস্ট এসে মানে সালাম দিয়েই ফার্স্টে বললেন যে আমি একজন মসজিদের ইমাম, তোমার কত বড় সাহস, তুমি আমার মানে আমার বাসার মেহমানের উপর তুমি আসছো, তুমি চলে যাও দয়া করে। তো ও জাস্ট একটাই কথা বললো, যাবো না। তো চাচা বললো কি চাও? মেরে ফেলবো। আবার চাচা জিজ্ঞেস করলো যে কেন? ভালো লাগে। তো চাচা রেগে গেলেন। তো চাচা সবাইকে মানে ওই রুমে যারা মিশুর ফ্রেন্ড সার্কেল, আমার দুলা ভাই, আমার ননদ সবাই ছিল, বললো ওকে ধরো, মানে ওকে মানে খোলা রেখো না। আমরা তখন ওকে টাচ করিনি। সবাইকে যখন বললো ধরো, ট্রিটমেন্ট হবে এবার। তো সবাই মিলে ওকে ধরলো, মানে দুইজন চারজন পা ধরে রাখছে, দুইজন দুই হাত, আর ওর হাজবেন্ড ওর মাথা ধরে রাখছে। তো আমার চাচা শ্বশুর সরষের তেল দিয়ে জাস্ট মানে যেটা করে মানে এক্সারসাইজের সময় যে প্রসিডিউর গুলো রয়েছে, হ্যাঁ, প্রসিডিউর গুলো করতেছে। তো যখন করতেছে তো ভাইয়া এটা না দেখলে কেউ বিলিভ করবে না যে মানে আমরা জাস্ট লাইক হরর ফিল্ম যেটা দেখি, জাস্ট লাইক হরর ফিল্ম, মনে কেউ বিলিভ করবে না হয়তো, বাট ওকে যে ধরে রাখছে ওর মিডল থেকে, ওর মিডল পোরশন থেকে, ওর মিডল পার্ট থেকে, কোমর থেকে ও উঠে যাচ্ছিল উপরের দিকে হ্যাঁ, এবং ওর জাস্ট হাতগুলো মুভ করতেছিল। ওকে যে এতজন মানুষ ধরে রাখছে, মানে কিছু মানে ও মনে হচ্ছে ওকে ছেড়ে দিলে ও শূন্যে ভেসে যাবে, শূন্যে ভেসে যাবে, মানে এত শক্তি, হ্যাঁ এত শক্তি, টোটালি শূন্যে ভেসে যাবে। তখনই আমার চাচা মানে জাস্ট সরষের তেল দিয়ে ওকে মানে ফুটু মানে যেটা করলো, মাথায় ম্যাসাজ করলে দিল, করে দিল। তো ও কিছুটা নিস্তেজ হলো, এবং যখন করতেছিল চিৎকার দিতেছিল, কন্টিনিউয়াসলি চিৎকার দিতেছিল। তো একটু নিস্তেজ হওয়ার পর আমার চাচা শ্বশুর মনে করলেন যে হয়তো ছেড়ে দিচ্ছে বডিটা। তো সবাইকে বললো যে আস্তে আস্তে রিলিজ করো, হুট করে রিলিজ করো না, আস্তে আস্তে তোমরা রিলিজ করো। তো ওকে যখন একটু একটু মানে আস্তে আস্তে ছেড়ে দিতেছে, মানে ধরেন একটু মানে ছেড়ে দিল, ও জাস্ট একটা লাফ দিয়ে বিছানার উপর দাঁড়ায় গেটের মধ্যে, মানে গেটের উদ্দেশ্যে রওনা দিল, মানে গেট বাহির জাম্প করছে, মানে বের হয়ে যাবে, চলে যাবে হ্যাঁ। এবং আমার পাশে আমার আব্বু ছিল, আমার আব্বু জাস্ট ধরছে, আব্বুকে নিয়ে বের হয়ে যাবে, মানে এমন একটা অবস্থা, আব্বুকে নিয়ে কোনো পাত্তা না দিয়ে একদম, হ্যাঁ, আটকানোর মতো কোনো ওয়ে ছিল না। জাস্ট চাচা তখন ওকে ধরলো এবং ওদের ধরতে বললো, ওকে ধরতে বলে জাস্ট মানে শুয়ে দিতে বললো, আবার জাস্ট শুয়ে দিতে বললো। তো ওরা আবার ধরলো ওকে। তো চাচা তখন বললো যে এটা আমার একার পক্ষে সম্ভব না কন্ট্রোল করা, কারণ এটা খুবই মানে খারাপ প্রকৃতির, এটা আমার একার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। যদি মানে ভালো হয় মেজো ভাইকে ডাকা, আমার মেজো চাচা শ্বশুর মানে উনার আগে থেকে জিনের আমল করতেন, তো উনাকে মানে উনি স্পেশালিস্ট বলতে গেলে, তো উনাকে মানে ডাকতে যাবে। এমন সময় আমার চাচা শ্বশুর ডাকতে যাবে। ভাই এটা সবচেয়ে মানে আশ্চর্যজনক বিষয়, মেইন গেটে নক খুলে দেখি মেজো চাচা হাজির, কারণ মেজো চাচার বাসা অনেক দূরে ছিল। মেজো চাচা হাজির এবং কারোর সাথে কোনো কথা না বলে জাস্ট উনি ঘরে যে সূরা পড়তে ঘরে যাচ্ছে, ঘরে যে সব মানে সবাইকে ইশারা দিয়ে মুভ করতে বললো। জাস্ট আমার আপুর মাথাটা ধরে জাস্ট একটা ফু দিল, এবং আল্লাহর কালামের যে শক্তি এটা সেদিন আসলেই প্রমাণ পাইছি। মানে ও বলা মানে ফু দেওয়ার সাথে সাথেই যাই বলে বলতে লাগলো, যাই কন্টিনিউ যাই। তারপর যেটা হলো রাসেল ভাই, যে যাই তখন চাচা আমাকে বললো যে এখন তো যেতে দিব না, এখন তোমাকে বলতে হবে তুমি কেন আসছো, তোমার নাম কি, তুমি কোত্থেকে আসছো, তুমি কি চাও, সব বলতে হবে ডিটেলসে। তো চাচা জাস্ট একটা বললো তোমার নাম কি জিজ্ঞেস করলো। তো জাস্ট ফার্স্টে বললো সীতা। সেকেন্ড টাইম আমার চাচা আবার জিজ্ঞেস করলো নাম কি, বললো গীতা। তো তোমরা দুইজন, মাথা নাড়লো, কোনো অ্যান্সার দিল না, জাস্ট মাথা নাড়লো। তো বলতেছে যে কোথা থেকে আসছো,
শঙ্খচূড়া নামে একটা জায়গার কথা বললো। তো যখনই শঙ্খচূড়া নামে জায়গার একটা কথা বললো, আমার হাজবেন্ডের দিকে চাচা আমার তাকালো, যে একদম রেগে তাকালো, যে তোমরা কি অটো রাইস মিলে দিয়ে গেছিলা? বলে হ্যাঁ। সন্ধ্যা দিয়ে গেছিলা? বলে হ্যাঁ। বলে যাওয়াটা ঠিক হয়নি, তুমি জানো যে আমাদের ফ্যামিলির উপর একটা আমাদের ব্যাড এফেক্ট আছে, তুমি কেন গেছো? যাই হোক, শঙ্খচূড়াটা রাসেল ভাই, শঙ্খচূড়াটা এমন একটা জায়গা যে আমাদের অটো রাইস মিলের পিছনের জায়গাটার নামই হচ্ছে শঙ্খচূড়া। আচ্ছা। আর ওখানে একটা চিতা খোলা আছে। মেইনলি মানে সমস্যাটা হয়েছেই সেখানে, মানে সন্ধ্যার সময় ওঠাতে উপরে, মানে চাচার কথা মতো আর কি, যে ওখান থেকে সমস্যাটা শুরু হয়েছে। তো চাচা বললো যে এখন ওর বডিতে যে মানে যারা আছে তারা ওই মানে শ্মশানেরই বাসিন্দা বলতে গেলে। তো চাচা বললো যে এখন আর কোনো প্রবলেম হবে না, তোমরা মানে এখন বডি ছেড়ে চলে যাবে, তো তোমরা যেটা করার, তোমরা প্রত্যেকটা ঘরের গেট খুলে দাও, প্রত্যেকটা ঘরের গেট খুলে দাও, মেইন গেট, ইভেন মেইন গেট, বাসার মেইন গেট, বারান্দার গেট, মানে যত গেট আছে সব খুলে দাও এবং সব গেটে থেকে সরে যাও। তো রাসেল ভাই, ডিসেম্বরের মান্থ, দিনাজপুরে প্রচুর ঠান্ডা পড়ে এবং আমাদের এনভায়রনমেন্টে মানে অ্যাটমসফিয়ারটা এমন হয়ে গেছিল যে গরমে আমরা ঘামতেছিলাম, গরমে ওই মুহূর্তটা মানে গরমে সব দরজা খোলা। হ্যাঁ, সব দরজা খোলা, মানে টেম্পারেচার অনেক, মানে দিনাজপুরের টেম্পারেচার আপনারা জানেন তো, এত হিট ছিল যে যখন বাতাসটা মনে হয় বের হচ্ছিল, মানে পুরো বাসার গরমটা নিয়ে মনে হয় বের হয়ে যাচ্ছিল এরকম। তো মূলত যখন বের হয়ে যায় আমার আপু সাথে সাথে ফেইন্ট হয়ে যায়, ওর আর কোনো সেন্স আসে না, ফেইন্ট হয়ে যায়। তো সাথে সাথে আমার মেজো চাচা যে উঠানে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুরু করছে, কোরআন তেলাওয়াত করতেছে 10 মিনিটের মতো প্রায় কোরআন তেলাওয়াত করলো। কোরআন তেলাওয়াত করার পর বন্ধ করার পর, কোরআন শরীফটা বন্ধ করার পর জাস্ট একটাই কথা বললো আমাদের উদ্দেশ্যে, যে এখন থেকে রাত 3:30 তখন বাজে, এখন থেকে ফজরের আজান পর্যন্ত আমি গেট লক করে দিয়ে যাচ্ছি, ইভেন প্রত্যেকটা গেট, বাসার রুমের এবং মেইন গেট, প্রত্যেকটা গেট লক করে দিয়ে যাচ্ছি ফজরের আজান পর্যন্ত, আমি এসে খোলা না পর্যন্ত তোমরা কেউ খুলবা না। কারণ হিসেবে বললো উনি যে যারা এখানে আছে বডিতে পজেস করছিল, হ্যাঁ জিন যারা, তো ওরা খুবই মানে খারাপ প্রকৃতির, লাইক খুবই এই টাইপের বললেন, পিশাচ টাইপের বললেন। তো ওরা মূলত বডি ছেড়ে গেছে, বাট বাসার বাউন্ডারি ছেড়ে যায়নি, ওরা অনেক কৌশলে অনেক কিছু করবে। আর আমার আপুকে যদি একবার বের করতে পারে বাসার বাউন্ডারি থেকে, এটাও বলে গেছিল চাচা যে ফেরত পাওয়া যাবে না, এটা বলে গেছিল যে ওকে হয়তো পাওয়া যাবে, হয়তো খুব খারাপ অবস্থায় পাওয়া যাবে, বাট ওকে মানে ওকে ঠিক নরমাল পাওয়া যাবে না। তো যাই হোক, চাচা গেট লক করছে, প্রত্যেকটা গেট লককে মানে পজেস্ট করছিল। ওই রুম থেকে আপুকে শিফট করে দেওয়া হয় অন্য রুমে, আপুর রুমে। তো আমার আপুর রুমে আমার শ্বশুর কোরআন তেলাওয়াত করতেছিলেন, আর আমরা অন্য রুমে বসে মানে চিন্তা করতেছিলাম এটা কি হলো। হ্যাঁ, কারণ এটা তো কখনো আমরা দেখি নেই, এটা আমাদের চোখের সামনে হয়ে গেল, এটা কি। তো যাই হোক রাসেল ভাই, কথা বলতে বলতে ফার্স্ট টাইম যে গেটে একটা ঘুম করে শব্দ হয়েছিল, সেকেন্ড টাইম পজেস্ট হওয়ার আগে সেকেন্ড টাইম সেই শব্দটা ফ্রন্ট গেটে এবং পিছের গেটে এট এ মোমেন্ট, 1 সেকেন্ডের ব্যবধানে। আর আবার 2 মিনিট, ঠিক 2 মিনিট পর আমরা যে রুমে বসেছিলাম ওই রুমের জানালায় স্ক্র্যাচ, যেহেতু জানালা টিনের এসে ছিল, ওই যে লোহার ছিল, স্ক্র্যাচ, গ্রিলে স্ক্র্যাচ, মানে গ্রিলে কেউ যদি নখ টেনে নিয়ে যায় অথবা কোনো কিছু টেনে নিয়ে যায় ওরকম স্ক্র্যাচ। এবং বাইরে একটা টয়লেট ছিল আমাদের, যেখানে চাপকল, রাত 3:30টার দিকে চাপকলের পানি চাপতেছে এবং গোসল করার আওয়াজ, মানে কেউ পানি ঢালতেছে। সবচেয়ে মানে ভয়ঙ্কর যেটা ছিল, কেউ টয়লেটে হেঁটে যাচ্ছে, মানে আমাদের হ্যাঁ পা টেনে হেঁটে যাচ্ছে, লাইক খড়ম পরে কেউ যদি ভারী পায়ে হাঁটে। এবং আমার বোনের নাম নীলা, বলে রাখি রাসেল ভাই, নীলা করে ডাক দিতেছিল, লাইক নীলা নীলা এইভাবে ডাক দিতেছিল। এটা সবাই শুনছে আমাদের, মানে ফজরের আজান পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি হচ্ছিল, হয় চাপকলে চাপ দিতেছে, না হলে গেটে বাড়ি দিচ্ছে, স্ক্র্যাচ হইতেছে এরকম। আর আমরা এতটাই ভয় পেয়েছি, আমি এতটা ভয় পেয়েছি যে আমি কান্না করতেছিলাম, যে এরকম ভয় আমি কখনোই পাইনি। তো এরকম ফজরের আজান পর্যন্ত রাসেল ভাই কন্টিনিউয়াসলি হচ্ছিল। এবং যখনই আমার চাচা শ্বশুর আজান দিতে যায় তখন গলা কাশি দিয়ে যাচ্ছিল যে হ্যাঁ আমি যাচ্ছি, মানে একটা ইঙ্গিত করে গেল হ্যাঁ আমি যাচ্ছি, কোনো রকমই করো না, টেনশন করো না। তো যেই ফজরের আজানটা দিল রাসেল ভাই, ফজরের আজানটা সেদিন যে এত সুন্দর লাগলো, মানে এরকম সুন্দর মনে হয় কখনো মনে হয় হাঁপ ছেড়ে বাঁচছি, মানে এত সুন্দর আজানটা। তো সেদিন আমার চাচা শ্বশুর আবার তর্জমাও করলো, আর যেমন কোরআন তেলাওয়াত করে মাইকে আজানের পর গ্রামে অনেকে তর্জমা সেটা করলো। তো আজান দেওয়ার পর আলো ফুটার পর আমার মেজো চাচা এসে গেট খুললো, মানে যত লক ছিল গেট খুললো।
গেট খুলে তো বললো যে আমার হাজবেন্ডকে ডেকে বললো যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা মানে ঢাকার উদ্দেশ্যে রওনা হও, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হও। আর হচ্ছে যে ওকে যমুনা পর্যন্ত ফলো আপ করবা, মানে চোখে চোখে রাখবা। যমুনা ক্রস করার পর ওর অ্যাটিটিউডটা দেখবা, আর যমুনা ক্রস করার আগে ওর অ্যাটিটিউডটা লক্ষ্য করবা। তো রাসেল ভাই মানে চাচা যেটা বললেন আসলে মানে যমুনা ক্রস করার আগে ওর অ্যাটিটিউড মানে এমন ছিল যে ওর নিজের মেয়েকেও কোলে নিচ্ছে না, মানে ওর নিজের মেয়েকে যে কোলে নিবে অথবা মানে একটা হ্যাঁ আমার মেয়ে সেই ধরনের কোনো না, কিছু না, না, নাই কোনো খাওয়া দাওয়া কোনো কিছু না, কোনো কিছু এবং নেই। মেজাজ পুরোপুরি অন্যরকম যে হ্যাঁ, সেই অন্যরকম। এরকম হ্যাঁ, এবং জনি ভাইয়াকে দেখে কন্টিনিউয়াসলি ভয় পাচ্ছিল, মানে হুম, জনি হুম, ভাই যদি সামনে দিয়ে যায় সে অন্যদিকে যাচ্ছে, এরকম একটা ভয়। তো আর যমুনা ক্রস করার পর অনেকটাই নর্মাল, অনেকটাই স্বাভাবিক। আর জনি ভাইয়া যে ঘটনাটা ও আমার হাজবেন্ড বলুক, কারণ ওকেই বলছে, আমার বোন please. ওকেই বলছে। হ্যাঁ আচ্ছা রাসেল ভাই থ্যাংক ইউ। আমার মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই ইয়েটার এই ঘটনাটার যেটা যে আমি কখনোই এরকম শুনিনি আসলে আগে, যে মানে যখন সকাল হয় ও যখন একটু সুস্থ বোধ করে তখন আমি ওর রুমে যাই, ওকে আমি জিজ্ঞেস করি যে আসলে রাতে কি হয়েছিল। অ্যাকচুয়ালি আমারও জানার খুব ইন্টারেস্ট ছিল যে আসলে কি ব্যাপারটা, কি হলো, কি দেখলো এরকম। হ্যাঁ, তো ও আমাকে যেটা বললো যে জাস্ট একটা কথাই বললো যে আচ্ছা মানুষ মানুষকে এভাবে মারতে পারে। তো আমি ওর কথাটা শুনে মানে খুবই অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, কে কাকে এটা তো মারলো? মারার কোনো ব্যাপারই মারার কোনো ঘটেনি ব্যাপার, right. তখন আমি ওকে বললাম যে আপু তোমাকে কে মারছে, তুমি আমাকে বলো, আমার সাথে শেয়ার করো, আমি ওর মানে ইয়ে করবো, যে ব্যবস্থা নিবো যে কে এটা করলো। তো বলতেছে যে জনি আমাকে এভাবে মারলো, মানে আমার কাজিনের কথা বলতেছে, আমরা তো ফ্রেন্ড প্লাস কাজিন একই রকম। তো আমি আরো অবাক হলাম যে জনি তোমাকে মারছে কিভাবে, কিভাবে মারলো, কেন মারলো? বলে যে ওই যে ইয়ে যখন গল্প বলতেছিল, মুকুল যখন কথা বলতেছিল আমার এক ফ্রেন্ডের কথা, যে আমি খেয়াল করলাম মানে ও আর চোখে খেয়াল করছে যে জনি ওর দিকে তাকায় আছে। কিন্তু রাসেল ভাই আপনি কি নোটিস করছিলেন, হুমায়ুন কিন্তু বলছে আমরা সবাই দেখছি যে নীলা জনির দিকে তাকাচ্ছে, কিন্তু নীলা যেটা বলতেছে যে জনি নীলার দিকে তাকান আর চোখে। তখন ওর ভাষ্য মতো যে ও জনির দিকে তাকায় এবং ও দেখে যে জনি ওর দিকে তাকায় হাসতেছে। তো এক পর্যায়ে ও দেখে যে জনির চোখগুলো লাল হয়ে বড় বড় হয়ে যাচ্ছে, মুখ বিকৃত হয়ে যাচ্ছে, ব্ল্যাক শ্যাডো চলে আসতেছে মুখের মধ্যে, মানে এক মানে খুবই মানে প্যারানর্মাল একটা ব্যাপার চলে আসছে ওর মুখে, এবং হাত দুটো কোনোই থেকে উপরের দিকে উঠে যাচ্ছে বেন্ড হয়ে, আর ঘাড় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে। মানে খুবই একটা ভয়াবহ পরিস্থিতিতে জনি ওর উপর জাম্প করে। তারপর আর ওর কিছু মনে নেই, তো এটাকে ধরেই নিচ্ছে যে জনি ওকে মারতেছে। তো এরকম কিছু একটা দেখছে। তো আমি সকালে চাচাকে জিজ্ঞেস করি যে চাচা এরকম কিছু হয়েছিল, তখন আমার চাচা বলে যে আসলে বাবা এটা তো একটা জিনের পজিশন, তুমি তো বুঝতেই পারছো, আর ওদের ভিতরে অনেক রকম জাত থাকে। এর জন্য আমি তোমাকে বলছি যে রাতের বেলা আসলে ওরা যে চলে যায় এটা ওদের সাইন, হয়তো কোনো সাইন দিয়ে যায়, বা কোনো কোনো জিন যখন পজেস্ট করে গেলে জাস্ট চলে গেল। কিন্তু কিছু প্রকৃতির আছে এরা খুবই খারাপ জাতের, মানে তারা কথা দিয়ে কথা রাখে না। আমি বুঝতে পারছি যে এটা কোন প্রকৃতির ছিল, এর জন্যই আমি বলছি যে ঘর থেকে কেউ বের হবে না। হ্যাঁ, এবং তাদের পজিশন ছিল যে দুইটা জিন ছিল এখানে, যে ইফেক্ট দিতে। ফার্স্টে আমার ফ্রেন্ড মুকুল দেখে যে নীলার মেয়েটা পিছনে দাঁড়ানো, আমরা কেউই দেখলাম না, ওইটা একরকম ইফেক্ট। আবার নীলা যেটা দেখলো যে জনি ওর উপর লাফ দিয়ে পড়লো, এটাও হচ্ছে একরকম ইফেক্ট। তারপরে শেষ পর্যন্ত চাচা যেটা বললো যে আসলে এটা হচ্ছে ইফরিত প্রজাতির জিনদের মধ্যে পড়ে, যেটা মানে শয়তানের প্রজাতি আর কি, মানে প্রচুর ভয়ঙ্কর ধরনের জিনদের ভিতরেই এটা পড়ে। তো এই জন্য আর কি এই ধরনের এত কিছু হয়ে গেছে, আর উনি আমাদের তাদের লিফট করতে বলছেন। হ্যাঁ, আরেকটা কথা, আমরা কোনো কিছু দেখিনি, আমরা কোনো কিছু মানে আমরা কোনো জিন দেখিনি, কোনো ভূত দেখিনি, কোনো রকমের কোনো উইয়ার্ড ফেস দেখিনি, বাট আমরা যেটা ফিল করছি লাইক স্ক্র্যাচ, আপুর নাম ধরে ডাকা, পায়ে ধরে হাঁটা, মানে পায়ে ভারী পায়ে হাঁটা, গেটে বাড়ি দেওয়া কন্টিনিউয়াসলি ফজরের আজান পর্যন্ত। এটা শুধু আমি না, আমরা না, আমাদের ফ্যামিলি, আমার আম্মু আব্বু, আমার শ্বশুর শাশুড়ি যত পার্সন ছিল সবাই শুনছে। মানে ব্যাপারটা এরকম যে যখন কেউ বাইরে ভারী পায়ের আওয়াজ শুনছে তখন সবাই সেটাই শুনছে, মানে একই জিনিস সবাই শুনছে। স্ক্র্যাচ মানে সাউন্ড হচ্ছে স্ক্র্যাচের, তখন সেটাই শুনছে সবাই। যখন নক করছে তখন সেই নকের শব্দ শুনছে। এবং আমার হাজবেন্ড কন্টিনিউয়াসলি আমার দুলাভাইয়ের সাথে মানে করতেছে, ইন্টারঅ্যাক্ট করতেছে যে ভাইয়া আপনি কিছু শুনতেছেন, এই রুম থেকে ওই রুম, ভাইয়া আপনি কিছু শুনতে আওয়াজ পাচ্ছেন? বলে হ্যাঁ পাচ্ছি। বলে বের হবেন না, বের হবেন না। জাস্ট আমার হাজবেন্ড এটাই বলছেন, বের হবেন না, যেটাই শুনবেন বের হবেন না, বের হবেন না, এটাই। রাসেল ভাই লাস্টে যেটা হলো, আমরা ঢাকায় ব্যাক করলাম, সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু যেটা হয় যে ও পর 3 রাত
একই স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে যে আমার গ্রামের যে বাড়িটা, ওখান থেকে সে রাত্রেবেলা দৌড় দিয়ে বের হয়ে সেই অটো রাইস মিলের দিকে চলে যাচ্ছে, মানে সেই শঙ্খচূড়ার দিকে চলে যাচ্ছে। পরপর 3 রাত দেখার পরে আমরা এটা নিয়ে আবার একটু চিন্তা করলাম যে এটা কেন হচ্ছে। চাচাকে ফোন করা হলো, চাচা বললো যে তোমরা এক কাজ করো, ঢাকায় ভালো কোনো হুজুর বা কোনো মানে ইসলামিক স্কলারের ইয়েটা নাও, তোমরা সাজেশন নাও। পরে আমরা একটা আমার বাসা মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে। ঘটনাটা আমাদের কলাভবনে ঘটে যাওয়া। আচ্ছা, ঘটনাটা প্রথম যে ঘটনাটা কলাভবনে, সেটা হলো আমাদের ফাইনাল ইয়ারের কৃপা আপু আমাকে বলেছিলেন। তো আমাদের ডিপার্টমেন্টটা হলো কলাভবনের টপ ফ্লোরে 6 তলায়। আমাদের কিছু কোর্স থাকে, একটা কোর্স হলো সেট ডিজাইন, নাটকের সেট ডিজাইনের। তো তখন কৃপাপুদের পরীক্ষার আগে কিছুদিন তাদেরকে বেশ রাত পর্যন্ত কাজ করতে হতো ডিপার্টমেন্টে। তো আমাদের ডিপার্টমেন্টে এমনিও অনেক রাত পর্যন্ত কাজ হয়, এই কারণে ডিপার্টমেন্ট 6 তলা সবসময় আলোকিতই থাকে, কিন্তু অন্য ফ্লোরগুলো কলাভবনের অন্ধকার থাকে। এই করিডোরে 2-1টা লাইট থাকে। এখন যেদিন ঘটনাটা যেদিন শুরু হলো, সেদিন কৃপাপু এবং সাথে তার 2 ফ্রেন্ড ছিল, তারা নামছেন। তারা যখন 3 তলায় নামলেন, 3 তলাও অন্ধকার, করিডোরে 2-1টা লাইট আছে। আর কলাভবনের সিঁড়িটা হলো কলাভবনের ঠিক মাঝখানে, আর সিঁড়ির 2 পাশে করিডোর দুটো 2 পাশ দিয়ে অনেক লম্বা। কলাভবন বিল্ডিংটা পাশাপাশি অনেক লম্বা। তো তারা দেখলো যে তাদের হাতের বাম পাশে করিডোরের একবারে লাস্ট প্রান্তে একজন লোক বসে আছে। লোকটা খালি গায়ে, একটা নর্মাল ফর্মাল প্যান্ট পরা, এবং সে উত্থিত পদ্মাসনে বসা। উত্থিত পদ্মাসনটা হলো 2টা পা ফোল্ড করা থাকে এবং হাতের তালু শুধু মাটিতে থাকে, আর বাকি বডির পুরো পার্টটা উপরে থাকে, মানে হাতের উপরে ভর দিয়ে বসা, বডিটা উপরে উঠে। এটা হলো উত্থিত পদ্মাসন। তো এই জিনিসটা তাদের কাছে খুব অদ্ভুত লাগলো। তারা এর জন্য প্রায় 10-15 সেকেন্ড ওই লোকটাকে অবজার্ভ করছে। হঠাৎ করে লোকটা তাদের দিকে টার্ন করলো এবং খুব একটা লোকটা তার ছিল খুবই রাগান্বিত একটা দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকালো। এটা দেখে তারা দৌড়ে নেমে গেল। ওদিনকার মতো ওই ঘটনা এখানে শেষ। পরের দিন আবারও তারা তখনও প্রায় রাত 9:30-10টা বাজে নামছে। ওই দিনও 6 তলা থেকে নামছে, এবং 3 তলায় আসার পর আজকেও তারা একই ঘটনা দেখতেছে, যে ওই লোকটাই ওই একইভাবে খালি গায়ে এবং উত্থিত পদ্মাসনে বসে আছে। এবং আজকেও তারা কিছুক্ষণ দেখার পর ওই লোকটা আজকেও আগের দিনের মতো ওদের দিকে হঠাৎ করে টার্ন করলো এবং ওই রাগান্বিত দৃষ্টিতে। তো আজকে তারা খুব ভয় পেয়ে গিয়ে দৌড়ে গিয়ে নিচের যে নাইট গার্ড ছিল, 2জন নাইট গার্ড থাকে কলাভবনে রাতের বেলা, তো তাদেরকে গিয়ে বললো এরকম ঘটনা। তো তারা বললো যে আমরা তো মাত্র 2জন আছি, আর 6 তলার ডিপার্টমেন্ট ছাড়া তো আর কোনো ডিপার্টমেন্ট খোলাও নেই। তারপর তারা চেক করে আসবে বললো। তারপর গিয়ে চেক করে এসে বললো যে না, কেউ তো নাই। তো ওই দিন শেষ হয়ে গেল। থার্ড দিন আবার যখন তারা নামছে, ওই 3 তলায় নামার পর আজকেও তারা দেখলো ওই লোকটা ওই একইভাবে বসা উত্থিত পদ্মাসনে। আজকে যেটা হলো, যে লোকটা তাদের দিকে তাকানোর পর উঠে সোজা দৌড় দিল, মানে তাদের দিকে দৌড় না দিয়ে করিডোর আরেকটা রাস্তার যে চলে গিয়েছে ভবনের পিছন দিকে, ওই দিকে সোজা দৌড়। উল্টা হওয়ার কথা ছিল, যারা দেখছে তাদের দৌড় দেওয়ার কথা ছিল, কিন্তু প্রথম 2 দিন সে কোনো রিয়াকশন, শুধু তাকাচ্ছিল, আর থার্ড দিন উঠে সোজা দৌড় দিল। হ্যাঁ, এই ঘটনাটা আমি যখন আমার আর ফিলসফি ডিপার্টমেন্টের এক বড় ভাইয়ের কাছে বলেছিলাম, তখন তিনি তার একটা এক্সপিরিয়েন্স বললেন। এটা 2009-10 সালে এই টাইমে, তখন তিনি মাস্টার্সে, তখন তিনি একজন প্রফেসরের আন্ডারে একটা প্রজেক্টে কাজ করছিলেন, যে কারণে তাকে এরকম অনেক রাত হয়ে যেত বাসায় ফিরতেন। প্রজেক্ট সাবমিশনের কিছুদিন আগের ঘটনা। তো 3 তলায় ফিলসফি ডিপার্টমেন্ট, আর উনি আমাদের কলাভবনের সিঁড়ি এবং লিফট যেখানে, তার পাশ দিয়েই হলো যে প্রতিটা ফ্লোরে একটা করে বড় ক্লাসরুম আছে, লেকচার থিয়েটার টাইপের, যেখানে প্রায় 150 জনের ক্লাস নেওয়া হয়। বিরাট রুম যেগুলো, এবং এগুলো এসি, অনেক ডিপার্টমেন্টে এসি, এই রুমগুলো বিশেষ করে এসি থাকে, এবং দরজা জানলা সব অফ করে, এবং জানালা গ্লাসে হলো শাটার ফেলা থাকে, করে ক্লাস চলে। তো উনি প্রথম দিন যেটা দেখলেন, প্রথম দিন না, উনি প্রায় 3 দিন টানা উনি যখন ফিরতেন রাত 10টা বা 10:30, উনি দেখতেন যে ওই কলাভবনের ওই রুমগুলায়, ওনার 3 তলায়, ফিলসফি ডিপার্টমেন্টের 3 তলায়, ওই রুমটার পাশ দিয়ে আসার সময় উনি শব্দ পেতেন যে ক্লাস হচ্ছে। তো
ক্লাসে যে অনেক মানুষ তো মানে একটা বড় গ্যালারিতে অনেক মানুষ হলো একটা তো নর্মাল যে গুনগুন বা কথা বলা আওয়াজ পাওয়া যায়, তো এটা উনি লক্ষ্য করতেন। প্রথম 1 2 3 দিন এটা লক্ষ্য করার পর 4th ডেতে ওনার সাথে আরেকজন ছিল, ওই প্রজেক্টে কাজ করছে আরেকজন। তো উনি বললেন এরকম যে আমি ওই লোক একজন যে ছিল তাকে বলছিল যে এরকম 3 দিন ধরে আমি নোটিস করছি, তো এক্সট্রা ক্লাস তো 1 2 দিন হতে পারে, প্রত্যেক দিন তো হয় না এরকম, তাও আবার রাত 10:30টায়। আর মেয়েদের হল তো আমাদের 9:30টায় বন্ধ হয়ে যায়, প্রত্যেকটা হল তো হওয়ার কথা না। ও সাথে যে ছিল সে বলে আচ্ছা এক কাজ করি আমরা খুলে দেখি। যে তারা আওয়াজ পাচ্ছে, যেই তারা দরজাটা খুললো অমনি আওয়াজ নাই এবং পুরো লাইট অফ, এবং রুমের ভিতর কেউ নেই। এটা থেকে তারা খুব ভয় দৌড়ায় নিচে নেমে গেল এবং নাইট গার্ডকে গিয়ে বলে মানে যে ভাইয়াটা 3-4 দিন ধরে নোটিস করছে উনি বলে এরকম 3-4 দিন ধরে করছে। তখন ওই গার্ডটা তাদেরকে যেটা বললো যে মামা আপনি তো মাত্র 3-4 দিন ধরে এইসব জিনিস দেখে ভয় পাচ্ছেন, আর আমরা বছরের পর বছর প্রত্যেক তালায় তালায় এবং বিভিন্ন ক্লাসরুমে এরকম রাত 2টা 2:30টায় ক্লাস হইতে শুনি। এবং আরো ভয়ঙ্কর ব্যাপার যেটা যে রাত 2টা 3টার সময় আপনি লিফট অন হয়ে So যায়। এটা ইলিউশন না, সো এটা না। মানে এরকম কিছু না, মানে সবাই মানে অলরেডি জানে ব্যাপারটা এবং এটা রেগুলার একটা ঘটনা সবার কাছে। তখনকার এখন আমি ইদানিং ওই সময় কথাই বলছি আমি, ওই সময় কথাই বলছি। তবে মানে আমি ওই ব্যাপারটা প্রথম তখন- যেটা বলছি ওইটা আবার কিন্তু এই বছরই ঘটা। আচ্ছা। কৃপা আপু যে ঘটনাটা বলেছে ওইটা এই বছরই ঘটা। তো উনি বলছেন খুব যে বেশি কিন্তু আগেরও না, যে ঘটনাগুলো বলছেন সেগুলো কিন্তু খুব বেশি না। আগের না। যে আপনি লিফট অন হয়ে যায় এবং একটা ফ্লোর থেকে একটা ফ্লোরে যাওয়া আসা করে। লিফট তো ভিতরে সুইচ যেটাতে আপনি দিবেন হ্যাঁ, যাওয়া আসা হ্যাঁ, করে, এরকম একটা ফ্লোর থেকে একটা ফ্লোরে যাওয়া আসা করে একা একাই, এবং একা। কোনো ধরনের মানে কেউ থাকুক আর না থাকুক আবার এটা কোনো আপনার ব্যাপার না। বন্ধ হয়ে যায়। কলা ভবনের লিফট হলো রবিবার থেকে বৃহস্পতিবার 5টা পর্যন্ত অন, হুম, আর শুক্র শনিবার রাত 9টা পর্যন্ত। আচ্ছা, সো এই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাগুলো কেন ঘটেছে বা এই ঘটনাগুলোর উৎস কোথায় এই সম্পর্কে কোনো কিছু নিশ্চয়ই জানা যায়নি। উৎস ঠিক মানে ক্লারিফাই করে বলা যাবে না, যেহেতু অনেক আগের বিল্ডিং এবং এই বিল্ডিং এর সামনে ভাষা আন্দোলন বা 71 মুক্তিযুদ্ধ বা সব রকমের গণহত্যা অনেক কিছু দেখেছে এই বিল্ডিং, হ্যাঁ সেটাই, কিন্তু মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে হয়তো কোনো স্পেসিফিক এই কোনো এই ঘটনার কোনো না। কারণ জানা যায়নি। ওকে।